আচ্ছা, আজকে আমরা সরলরেখা পড়বো। এই চ্যাপ্টারটা আমরা ইতিপূর্বে পড়ছি, বাট একটা প্রবলেম হয়েছে কি, আমি ওই সময় ক্লাসটা রেকর্ড করিনি। সো রেকর্ড যেহেতু করা হয়নি, আর তোমরা যেহেতু মিস করতেছো জিনিসটা, তাই তোমাদের সাথে আবার বসা সরলরেখা নিয়ে। সো আসো, সরলরেখায় যাওয়ার আগে তার জিনিসটা আসলে কি, স্ট্রেট লাইনে আমরা আসলে কোন গণিতের কোন শাখা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে একটু কথা বলি। এটা বেসিক্যালি গণিতের, এটা আমাদের জ্যামিতির একটা পার্ট। সরি, ঠিক আছে, এটা হচ্ছে জ্যামিতির একটা পার্ট। এটা হচ্ছে জ্যামিতির অংশ। সো জ্যামিতি অনেক পুরাতন একটা শাখা আমাদের ম্যাথমেটিক্সের। এখন এই জ্যামিতির সাথে তোমাদের 9-10-এ পড়া জ্যামিতির একটু পার্থক্য আছে, ঠিক আছে? আমরা 9-10-এ যে জ্যামিতিটা পড়ছিলাম সেটা ছিল কি, সেটা ছিল আমাদের ইউক্লিডিয়ান জ্যামিতি, রাইট? আচ্ছা, আমরা 9-10-এ যে জ্যামিতিটা পড়ছিলাম সেখানে আমাদের কি ছিল বলতো? আমাদের উপপাদ্য ছিল, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। সো 9-10-এর জ্যামিতিতে কি ছিল? উপপাদ্য ছিল, সম্পাদ্য ছিল, ঠিক আছে না? এই ধরনের বিভিন্ন সংজ্ঞা, প্রমাণ, এগুলো রিলেটেড কিন্তু ওই জ্যামিতিটা ছিল, ঠিক আছে? সো আমরা ওই জ্যামিতি 9-10 শেষ, ওই জ্যামিতি আমরা সামনে পড়বো না। এখন আমরা যে জ্যামিতিটা পড়বো এটা আমার ফেভারিট বা আমার ভালো লাগে এই জ্যামিতিটা, কারণ 9-10-এর জ্যামিতিটা মানে লাইফটা আর কঠিন করে ফেলছিল, মানে ম্যাথমেটিক্স এর জীবনটা আসলে কঠিন করে ফেলছিল। এখনকার জ্যামিতিটার সুবিধা হচ্ছে এই জ্যামিতিটা বীজগণিত আর জ্যামিতির একটা কম্বিনেশন বলতে পারো। আমরা আগের জ্যামিতিতে যেসব কাজগুলোই করতাম, সো বীজগণিত আর জ্যামিতির সাহায্যে আমরা এই জ্যামিতির সবগুলা প্রমাণ করব এবং ম্যাথগুলো করব, ঠিক আছে? বীজগণিত প্লাস জ্যামিতির আগের যে প্রপার্টি গুলো ছিল সেগুলো অবশ্যই থাকবে, তার সাথে আমরা এখনকার সময় যে জ্যামিতিক যে প্রবলেম গুলো সলভ করবো, সেই প্রবলেম গুলো সলভ করবো কিসের সাহায্যে? বীজগণিতের সাহায্যে। তার মানে আমরা বীজগণিত জিনিসটাকে ইনক্লুড করলাম এই জ্যামিতির সাথে। সো এইটাই হচ্ছে আমাদের জন্য আর কি ইজি করে ফেলবে আমাদের জ্যামিতির আলোচনাটা, ঠিক আছে? সো বীজগণিত মেবি দীর্ঘিকার এই যে জ্যামিতিটা আমরা পড়ালেখা করতেছি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, বাংলা পরীক্ষা না, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। সো বীজগণিত প্লাস জ্যামিতি, এইটা মিলে হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের আলোচনাটা থাকবে। সো একটু জেনে নেই যে আসলে কে এটা আবিষ্কার করছে। এটা হচ্ছে রেনে ডেকার্ট, ঠিক আছে? রেনে ডেকার্ট, তিনি হচ্ছেন এই বীজগণিত আর জ্যামিতিকে একসাথে করছেন। সো এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, ঠিক আছে? বিশ্লেষণীয় জ্যামিতি, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। সো এই রেনে ডেকার্ট প্রদত্ত যে জ্যামিতিটা সেটাকে হচ্ছে কি বলা হয়? অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। তোমাদের সামনে তোমরা কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবা, ম্যাথমেটিক্সে থাকবা, ফিজিক্সে, তুমি যে সেক্টরেই যাও তোমাকে আসলে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি পড়তে হবে। তার মানে কি, তুমি যে জ্যামিতিটা 9-10-এ পড়ে আসছো সেই জ্যামিতির শুধুমাত্র উপপাদ্যর প্রথম লাইনটুকু তোমাদের মাথায় রাখলেও চলবে, যে হ্যাঁ দুইটা বাহুর যোগফল বা সম্পাদ্য যেগুলো, দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু বৃহত্তর হয় তখন সেই ত্রিভুজটা আঁকা যায়। এই জিনিসগুলো লাগবে, বাট প্রমাণগুলো তোমাদের আর কোনো কাজে লাগবে না। এখন আমাদের সব কাজই হবে, এবং ফার্দার হায়ার স্টাডিজে সব কাজ কি নিয়ে? অ্যানালাইটিক্যাল জিওমেট্রি নিয়ে, যেটাকে বলা হয় বিশ্লেষণীয় জ্যামিতি। সো বিশ্লেষণীয় জ্যামিতি। আচ্ছা, একটু হোল্ড করো, হ্যাঁ, 1 মিনিট। ঠিক আছে, ওকে। সো আসো এখন এই জ্যামিতিতে আমরা একটা বিন্দুর অবস্থান কিভাবে, জ্যামিতি মানে কি ছিল? জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ, জ্যা মানে হচ্ছে ভূমি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তো জ্যামিতি মানে কি ছিল? আমাদের ভূমির পরিমাপ, ঠিক আছে? তো আমরা যে হিসাব নিকাশটা করতাম, দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, এই হিসাব নিকাশটা এখন আমরা কিভাবে করব, কিভাবে আমরা একটা বিন্দুর অবস্থান খুঁজে বের করব, তো সেই জিনিসটা চলো আলোচনা করি। সো প্রথমে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এই স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে একটা বিন্দুকে খুঁজে পাওয়া যায় বা একটা বিন্দুর অবস্থানটা এক্স্যাক্টলি কোথায় আছে সেই জিনিসটা বের করা হয় কিভাবে সেটা আমরা দেখব। আয়তাকার স্থানাঙ্ক, আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে। এখানে সো আমাকে আমার টিচার যেটা বলছিলেন যে এটার সাথে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে যে, আচ্ছা প্রথমে আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকার চেষ্টা করি। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে এখানে দুইটা অ্যাক্সিস থাকবে, ওকে। একটাকে আমরা বলবো এক্স অ্যাক্সিস আর একটাকে আমরা বলবো ওয়াই অ্যাক্সিস, ওকে। সো একটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এইখানে যে কোনো একটা বিন্দুর যে অবস্থানটা থাকে সেটাতে যাওয়ার আগে এবার চল হিস্ট্রিটা একটু বলি। আমাকে যেমনটা বলছিলেন আমার টিচার যে বেসিক্যালি আমি এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থা রাখলাম সেটা একটা 2D স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। এটাকে তুমি চাইলে 3D তেও কনভার্ট করতে পারবা, কারণ আমাদের রিয়েল লাইফের প্রত্যেকটা জিনিস কিন্তু 3D তেই, ঠিক না? সো আমরা মানুষরাও আমরা 3D তে। সো তো এটার হিস্ট্রিটা যেমন হচ্ছিল সেটা হচ্ছে যে কি রুমের মধ্যে নাকি একটা মাছি দেখা গেছে, ঠিক আছে। একটা মাছি দেখছেন কোন একজন গণিতবিদ, যাক মাছি তো আমি আঁকতে পারি না, ধরে নাও এটা মাছি। সো মাছি দেখার পরে এই মাছির অবস্থানটা তিনি নির্ণয় করতে চাইছেন। সো তিনি মাছির অবস্থানটা নির্ণয় করার জন্য তিনি কি করলেন, কাল্পনিক ভাবে একটা এক্স অ্যাক্সিস কে কল্পনা করলেন, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা জেড অ্যাক্সিস কল্পনা করে তিনি তো মাছির কাছে যাইতে হবে তার। তো তিনি প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর হাঁটলেন কিছু দূর, তারপরে তিনি ওয়াই অ্যাক্সিস বরাবর হাঁটলেন। যেহেতু মাছিটা আমি যেটা বলতেছিলাম যে রিয়েল লাইফে তো 3D তে, তার মানে কি উপরের দিকেও তো থাকবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আসলেন, তারপরে তিনি কি করলেন উপরের দিকে তিনি গিয়ে তারপর তিনি মাছির অবস্থানটা নির্ণয় করতে পারলেন, ঠিক আছে। তার মানে তিনি যখন দেখলেন যে কোনো কিছু আমাদের আশেপাশে যারাই আছে তাদেরকে যদি আমরা একটা মূল বিন্দুর সাপেক্ষে কল্পনা করি তখন কিন্তু তার অবস্থানটা আমরা ওই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করে তার অবস্থান আমরা বলতে পারবো যে সে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরে আছে, তারপর সে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু দূরে আছে। এই 2D তে যে কোনো কিছুকে কিন্তু আমরা এইভাবে কিন্তু খুব সহজে বলে দিতে পারি। ধরো একটা বিন্দু এই জায়গাটাতে আছে, ঠিক আছে। এই জায়গাটাতে একটা বিন্দু আছে। সো এই স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে এই বিন্দুর কাছে যাওয়া হয়। সো ধরো এই জায়গায় গুপ্তধন আছে, এখন তোমাকে আমার বলতে হবে যে গুপ্তধনটা কোথায় আছে। সো এই স্থানাঙ্ক ব্যবস্থা সাপেক্ষে যদি আমি তোমাকে বলতে চাই গুপ্তধনের এক্সাক্ট লোকেশনটা, তাহলে আমি তোমাকে বলবো ঠিক আছে তুমি এই এক্স অ্যাক্সিস বরাবর 1 2 3 4 5 6 7 8 7 তুমি এক্স অ্যাক্সিস বরাবর 7 একক দূরে যাও। তার মানে তুমি 7 একক দূরে এই পয়েন্টে আসবা। তারপর আমাকে বলতে হবে তারপর তুমি লম্বভাবে লম্বভাবে সোজা আরো কয়েক একক উপরে যাবা, দূরে যাবা, 1 2 3 4 5 6। তারপর লম্বভাবে কি 6 একক সামনে যাবা, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর লম্বভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি 6 একক দূরে যাবা। গেলে তুমি যেই বিন্দুটা পাবা সেইখানে হচ্ছে তোমার কি আছে, গুপ্তধন আছে, ঠিক আছে। সো তখন এই যে গুপ্তধনের যে এখন যদি আমি এই গুপ্তধনের কাছে আসলাম, তার মানে এই গুপ্তধনটা আসলে এক্স এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম বা আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে তার পরিচয়টা হবে এক্স কমা ওয়াই, যেখানে এই এক্সটাকে বলা হবে তার ভুজ আর এই ওয়াইটাকে বলা হবে তার কি, কোটি। তার মানে এই যেটাকে আমি বলতেছি গুপ্তধন, এই গুপ্তধনে আসার জন্য তুমি আসলে ভুজ বলতে বুঝায় যে তুমি যেই পয়েন্টটাকে আমি নির্দেশ করতেছি সেই পয়েন্টটার কাছে আসার জন্য তুমি এক্স অ্যাক্সিস বরাবর কি পরিমাণ পথ অতিক্রম করলা। আর এই কোটি বলতে বোঝায় যে এই গুপ্তধনটাকে কাছে যাওয়ার জন্য তুমি আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি পরিমাণ পথ অতিক্রম করলা। সো এইভাবে আমি এই 2D সারফেসে যে কোনো বিন্দুর অবস্থান কিন্তু আমি চাইলে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বলে দিতে পারবো। শুধু আমাকে দুইটা ইনফরমেশন দিতে হবে, জাস্ট দুইটা ইনফরমেশন দিতে হবে, সে এক্স অক্ষ বরাবর কত দূর গেলে তাকে পাওয়া যাবে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূর গেলে তাকে পাওয়া যাবে। এই দুইটা ইনফরমেশন যদি দাও আমি এক্সাক্ট ওই বিন্দুটা খুঁজে বের করতে পারবো। সো এটা ছিল একটা স্থানাঙ্ক ব্যবস্থা যেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সো এই একই বিন্দুর কাছে চাইলে আমি কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেও যাইতে পারবো, ঠিক আছে। সো আমি এখানে একটা এক্সাম্পল দিই, যে মনে করো যে আমরা যদি বলি আমাদের কারেন্সি বা টাকা, ঠিক আছে। এই টাকার কাজ কিন্তু একটাই। টাকার কাজটা কি, টাকার কাজটা হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এই টাকাকে, এই টাকার মূল্যটাকে দিয়ে আমরা ক্রয় করব, ঠিক আছে। কিন্তু এখন যদি কথা হয় যে টাকা কি আসলে শুধুমাত্র মানে আমাদের বাংলাদেশে যেটা আমরা ইউজ করি যেটা টাকা,
ওই টাকাই আছে, নাকি আরো যে কোনো দেশের বিভিন্ন কারেন্সি আছে? ধরো বাংলাদেশি টাকাও আছে, আবার ডলারও আছে, আমেরিকান ডলারও আছে, ঠিক আছে, ইউএস ডলারও আছে। সো এই দুইটা জিনিসের কাজ কিন্তু আলটিমেটলি একই, ঠিক না? কিন্তু এই দুইটা জিনিস তো সেম জিনিস না, ঠিক আছে? এই দুইটা জিনিসের কাজ একই, বাট এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস না। সেম একইভাবে আমাদের একটা বিন্দু বা যে কোনো একটা, ধরো কোনো একটা মানুষ আছে বা যে কোনো একটা বিন্দু আছে, যে কোনো কিছুর অবস্থান যখন আমি নির্ণয় করতে চাই, তখন কিন্তু আমি নট নেসেসারি যে আমি আয়তাকারে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে ওই বিন্দুর অবস্থান নির্ণয় করবো। আমি কিন্তু অন্য অনেকভাবেই ওই একই বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি, ঠিক আছে? সেম একইভাবে যেমন আমাদের মুদ্রার মধ্যে অনেক ধরনের মুদ্রা আছে, টাকা আছে, ডলার আছে, রুপি আছে, বিভিন্ন কিছু আছে। সেম একইভাবে আমরা কি করতে পারবো, একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য কিন্তু নিতে পারি। একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা মাত্র পড়লাম, সেটা হচ্ছে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নামে একটা ব্যবস্থা পড়ব, ঠিক আছে? সো এবার আসো পোলারটা একটু দেখি আমরা। পোলারের স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে কিভাবে আমি একটা বিন্দুর অবস্থানটা নির্ণয় করব। আমার কাজ কিন্তু একই, যে আমি বিন্দুর অবস্থান জানতে চাই, কিন্তু আমি ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করব। ওই বিন্দুর কাছে আমি একটু ভিন্নভাবে যাব, ঠিক আছে? সো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কিভাবে কাজটা করি চলো দেখা যাক। তার আগে একটা বেসিকের কথা বলি। ধরো তুমি একটা বিন্দু, আমাদের ধরো যে খাতাটার উপর তুমি লিখতেছো, এই খাতাটা কিন্তু 2D, কারণ তার একটা দৈর্ঘ্য আছে, তার একটা প্রস্থ আছে, তার কিন্তু কোনো উচ্চতা নাই, যদি পেজটার কথা চিন্তা করি। সো যদি তুমি 2D তে কোনো কিছুর অবস্থান পেতে চাও, তাহলে তোমাকে অ্যাটলিস্ট দুইটা ইনফরমেশন দিতে হবে, মিনিমাম দুইটা ইনফরমেশন দিতে হবে। যদি তুমি 3D তে, ঠিক আছে, যে ধরো গাছের মধ্যে একটা আম আছে, তুমি চাচ্ছ যে এই আমটা আসলে, আমের প্লেসটা তুমি কাউকে বলবা যে আমটা আসলে ঠিক কোন জায়গায় আছে, তো তোমাকে অ্যাটলিস্ট তিনটা ইনফরমেশন দিতে হবে। তিনটা ইনফরমেশন ছাড়া তুমি কখনোই আমের কাছে যাইতে পারবে না, ঠিক আছে? তার মানে যদি আমার স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি 2D তে কল্পনা করি, তাহলে মিনিমাম দুইটা ইনফরমেশন দিলে আমি যে কোনো বিন্দুর অবস্থান কিন্তু বলে দিতে পারবো সে আসলে কোথায় আছে। আর যদি স্থানাঙ্ক ব্যবস্থাটা আমি 3D তে কল্পনা করি, তাহলে মিনিমাম কয়টা ইনফরমেশন দিতে হবে আমাকে? তিনটা ইনফরমেশন দিতে হবে। সো এখন আমরা ডিফারেন্ট দুইটা ইনফরমেশনের সাহায্যে বিন্দুর অবস্থানগুলো বের করব, একটু ডিফারেন্ট ওয়েতে। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মতো না, বাট যেহেতু আমরা এখনো 2D নিয়ে কথা বলতেছি, তার মানে কি দুইটা ইনফরমেশন দিলেই আমাদের চলবে। বাট সেই দুইটা ইনফরমেশন আসলে কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। সো ধরো আগের মতোই আমি এই বিন্দুটার অবস্থান, ধরো এখানে আমার সেই গুপ্তধনটা আছে, আমি এই বিন্দুর অবস্থান জানতে চাচ্ছি। সো এখন তো আমি আর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নাই, আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আছি। সো এখন কাউকে আমার বলতে হবে যে গুপ্তধনটা আসলে কোথায় আছে। সো এই ইনফরমেশনটা আমাকে কাউকে দিতে হবে। সো এখন আর আমি আর এক্স অক্ষ বরাবর পথ অতিক্রম করবো না এবং ওয়াই অক্ষ বরাবর কি পথ অতিক্রম করবো না। এখন আমি একটু ডিফারেন্ট ভাবে এই একই বিন্দুর কাছে আমি যাব। সো এখন আমি বললাম যে তাকে তুমি একটা কাজ করো, তুমি দুইভাবে বলতে পারি। যে তুমি প্রথমে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি 45 ডিগ্রি পরিমাণ ঘুরো, তুমি যেখানে দাঁড়ায় আছো সেখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে মুভ করো। তো সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো। তো সে ধরো এখন এই জায়গায় আছে। তো সে সোজা না গিয়ে আমি তাকে বললাম যে তুমি 45 ডিগ্রি ঘুরো, ঠিক আছে? ঘুরার পর এরপর আমি তাকে বললাম, তো তার মানে সে কি পরিমাণ ঘুরলো, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ঘুরলো, তাকে আমি একটা থিটা দিছি। তারপরে বললাম যে এইবার 45 ডিগ্রি ঘুরছো, তো এবার 45 ডিগ্রি ঘুরে এবার তুমি 1 মিটার দূরত্ব অতিক্রম করো। তাহলে সে 45 ডিগ্রি ঘুরলো, তারপরে সে এখান থেকে 1 মিটার গেল। তাহলে কিন্তু সে এই বিন্দুর কাছে চলে গেল, ঠিক না? সে কিন্তু এবার এই গুপ্তধনের কাছে চলে গেল। তার মানে আমাকে কয়টা ইনফরমেশন দিতে হয়েছে? দুইটা ইনফরমেশন। কি কি ইনফরমেশন দিতে হয়েছে? একটা হচ্ছে আমি মূল বিন্দু থেকে কি পরিমাণ ঘুরলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারবো। আমি যেটাকে বলতেছি গুপ্তধন, তার মানে সেই বিন্দুর অবস্থানটা আমার জানা দরকার। সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য আমাকে আসলে মূল বিন্দু থেকে কি পরিমাণ ঘুরতে হবে। সো একটা হচ্ছে সেই থিটার মান, আর একটা হচ্ছে ঠিক ঘুরে আমি ঠিক কত দূর ঘুরে যাব। আমি তো ঘুরবো, ঠিক আছে, ঘুরার পরে আমি ঠিক ওই অ্যাঙ্গেল করে ঠিক কি পরিমাণ দূরত্ব অতিক্রম করব। সো সেটাকে বলতেছি আমরা মূল বিন্দু থেকে দূরত্বকে আমরা বলতেছি আর। মূল বিন্দু থেকে দূরত্ব, এটাকে বলতেছি আমরা আর। ওকে, মূল বিন্দু থেকে দূরত্ব।
তার মানে আমি কোন দুইটা ইনফরমেশন দিলাম, একটা হচ্ছে মূল বিন্দু থেকে তুমি কি পরিমাণ ঘুরবা, আর একটা হচ্ছে মূল বিন্দু থেকে তুমি ঘোরার পর তুমি ঠিক কতটুক দূরত্ব অতিক্রম করবা মূল বিন্দু থেকে। সো এই দুইটা ইনফরমেশন যখন দিলাম, তখন এই বিন্দুর পরিচয়টা তখন কি হয়ে গেল, আর কমা থিটা। ঠিক আছে, তার মানে এখন এই বিন্দুটাকে আমি কিন্তু চিনতে পারবো। যখন আমাকে কেউ বলবে আর কমা থিটা বিন্দুটা কোনটা, তখন কিন্তু আমি বলে দিব আর কমা থিটা হচ্ছে এই বিন্দুটাই, ঠিক না? সো এই ছিল আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, একটা ভাইয়া বিন্দুর অবস্থান নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে, যে হ্যাঁ বললো। ভাইয়া জেড অক্ষের ক্ষেত্রে কি এটা কাজ করবে মানে থিটাটা? হ্যাঁ, জেড অক্ষের ক্ষেত্রে যেটা কাজ করবে, তার সাথে আরো একটা আমি যেটা বললাম, যদি জেড অক্ষ চলে আসে বা আমাদের যদি 3D হয়ে যায় জিনিসটা, 3D হয়ে গেলে তখন তো আমাকে তো আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, আরেকটা ইনফরমেশন দিতে হবে এক্সট্রা। এই থিটা থাকবে, এই থিটার সাথে আরেকটা ইনফরমেশন অ্যাড হবে। ঠিক আছে, সো জেড অক্ষের ব্যাপারটা আসলে তোমাদের লেভেলে নাই, সো এই জন্য আমরা ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তোমাদের হচ্ছে 2D তে সব কিছু আর ক্যালকুলেশন সবকিছু। আচ্ছা, সো এইটা হচ্ছে পোলারাইজেশন ব্যবস্থা। তার মানে আমরা একটা দেখলাম যে একটা হচ্ছে যে আমরা এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে আমরা আমাদের নির্দিষ্ট বিন্দুটা খুঁজে পাই। আরেকটা হচ্ছে কি, আমরা মূল বিন্দু থেকে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল ঘুরি, ঘুরার পরে আমরা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করি, তাহলেও কিন্তু আমরা কি করতে পারি, ওই একই বিন্দুর কাছে যাইতে পারি। সো এই দুইটা ছিল আমাদের দুইটা টেকনিক। আরো টেকনিক আছে তোমাদের এই পোলার কার্টেসের বাইরেও আরো টেকনিক আছে, তোমাদের বইয়ে আপাতত এই দুইটা টেকনিক দেওয়া আছে, এই দুইটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তার মানে এই দুইটা টেকনিকের মাধ্যমে তুমি একটা বিন্দুর অবস্থানটা তুমি বলে দিতে পারবা। ঠিক আছে।